বন্ধুরা, 24 ঘন্টা আগে পর্যন্ত যে বাংলাদেশ ভারতকে চোখ রাঙিয়ে পাকিস্তান, তুরস্ক আর সৌদির নতুন প্রতিরক্ষা ব্লকে ঝাঁপ দিতে তৈরি ছিল, ভারতীয় নিরাপত্তা বাহিনীর সীমান্তে এমন কি চক্রব্যূহ রচনা করলো যে এখন ঢাকার হুঁশি উড়ে গেল। যে বাংলাদেশ গতকাল পর্যন্ত চিৎকার করে এমডি এর অংশ হওয়ার শপথ নিচ্ছিল, আজ হাত জোর করে বলছে যে তারা এই জোটের আশেপাশে ঘেঁষবে না। অবশেষে রাতারাতি ভারতের সীমান্তে এমন কি ঘুঁটি চাললো যে পুরো ঢাকার সুর পুরো 180 ডিগ্রি ঘুরে গেল। আর তো খেলা এখানেই শেষ হয়নি। এই পুরো ঘটনাক্রমে সবচেয়ে বড় কৌশলগত ধাক্কা তখনই লাগলো যখন উপসাগরীয় অঞ্চলে সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরবও এই পুরো ডিলকে মাঝপথে ছেড়ে দিতে হাত গুটিয়ে নিল। যে চুক্তিকে ভারত চতুর্মুখী ঘেরাওয়ার মাস্টার স্ট্রোক বলা হচ্ছিল, তা শুরু হওয়ার আগেই কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ভারতের সীমান্তে এমনকি শান্ত কিন্তু এমন আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া হয়েছে যা ইসলামাবাদ থেকে আঙ্কারা পর্যন্ত তোলপাড় সৃষ্টি করেছে। আজকের এই ভিডিওটিতে আমরা এই পুরো আন্তর্জাতিক খেলার ভেতরের খবর বা ইনসাইড স্টোরিটিকে বিশ্লেষণ করব। তবে কথা শুরু হয় সেই নতুন প্রতিরক্ষা চুক্তিকে নিয়ে, যাকে কূটনৈতিক অলিন্দে এমডিএ অর্থাৎ মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট নাম দেওয়া হয়েছে, যেখানে পাকিস্তান তুরস্ক দীর্ঘদিন ধরে এমন একটি নতুন সামরিক জোটের পরিকল্পনায় কাজ করছিল, যার কাঠামো ছিল একদম পশ্চিমা দেশগুলোর ন্যাটোর মতো। তাদের মূল উদ্দেশ্য ছিল এমন একটি বহুপক্ষীয় নিরাপত্তা ব্লক তৈরি করা, যেখানে কোনো একটি সদস্য দেশের উপর কূটনৈতিক বা কৌশলগত চাপ তৈরি হলে বাকি দেশগুলো একসাথে তাদের সমর্থনে এসে দাঁড়াবে। এই পরিকল্পনা প্রথম তুরস্ক আর পাকিস্তান যুক্ত হয় এবং তারপর তারা উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব, ভারত, পূর্ব প্রতিবেশী বাংলাদেশকে এই পাল্লায় টানার পুরো শক্তি প্রয়োগ করে। পাকিস্তানের চিন্তাভাবনা একদম ক্লিয়ার ছিল যে তারা পূর্ব আর পশ্চিম উভয় সীমান্তে একটি নতুন ভারসাম্য তৈরি করতে চেয়েছে। তুরস্ক তাদের আধুনিক অস্ত্র আর প্রতিরক্ষামূলক প্রযুক্তির জেরে এই নতুন ব্লকের মূল নেতা বা প্রধান হতে চায়। অন্যদিকে বাংলাদেশের কিছু অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তি এটিকে ভারতের প্রভাব থেকে বের হওয়ার একটি সোনালী সুযোগ বলে মনে করছিল। পর্দার আড়ালে ক্রমাগত গোপন বৈঠক চলা, নথিপত্রের খসড়া তৈরি করা আর বিশ্বকে এই বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে এশিয়ায় শক্তির একটি নতুন কেন্দ্র তৈরি হতে যাচ্ছে। কিন্তু ইসলামাবাদ এবং আঙ্কারের এই পুরো পরিকল্পনা একটি অত্যন্ত বড় কৌশলগত ভুল হয়ে গেল। তারা ভুলে গিয়েছিল যে আজকের ভারত কেবল কূটনৈতিক স্টেটমেন্টে সীমাবদ্ধ থাকার মতো দেশ নয়। যেমন ভারতীয় গোয়েন্দা সংস্থার কৌশলগত পরিকল্পনাকারীরা এই গোপন সামরিক ব্লকের রূপরেখা টের পেল না, তখনই নয়াদিল্লির সাউথ ব্লকের জরুরি বৈঠক শুরু হয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা পরিষ্কার জানিয়ে দেন যে ভারতের সীমানার দুই পাশে এমন কোনো জোটকে বরদাস্ত করা হবে না যা সরাসরি দেশের নিরাপত্তা আর সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানায়। ভারত সবার আগে নিজের সীমান্ত মাঠ পর্যায়ের বাস্তবতাকে পুরোপুরি বদলে দিয়েছে। উত্তর পূর্ব শুরু করে শিলিগুড়ি করিডর আর বাংলাদেশের সাথে সংলগ্ন 4000 কিলোমিটারের চেয়ে দীর্ঘ সীমান্ত নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সীমান্তে হঠাৎ টহল বাড়িয়ে দেওয়া, নজরদারি অত্যাধুনিক সরঞ্জাম মোতায়েন করা এবং সমস্ত সংবেদনশীল চৌকগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বহুগুণ জোরদার করা হয়েছে। এই মাটিতে ভারতের এমন এক শান্ত কিন্তু অত্যন্ত শক্ত বার্তা ছিল যা সীমান্ত পারের পরিকল্পনাকারীদের ঘামকে ছুটিয়ে দিয়েছে। তবে এখন প্রশ্ন ওঠে, পাকিস্তান আর তুরস্কের এই পুরো পরিকল্পনায় সৌদি আরবের মতো এত বড় কূটনৈতিকভাবে পরিপক্ক একটি দেশ কিভাবে এলো, এবং ভারত হঠাৎ এই পুরো ডিল থেকে নিজেকে তাদের কিভাবে আলাদা করে দিল? পাকিস্তান আর তুরস্কের উদ্দেশ্য এই নতুন জোটকে কেবল দুটি দেশের সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ রাখা ছিল না। তারাও জানতো যে কোনো নতুন প্রতিরক্ষা ব্লকের আন্তর্জাতিক স্বীকৃতি আর বিশাল আর্থিক শক্তির প্রয়োজন হয়। এই কারণে তারা সৌদি আরবকে এই ফ্রন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কূটনৈতিক স্তম্ভ বানানোর আপ্রাণ চেষ্টা করেছিল। রিয়াদের সামনে এই যুক্তি তুলে ধরা হয়েছিল যে পশ্চিমা দেশগুলোর পরিবর্তনশীল অগ্রাধিকারের মধ্যে উপসাগর আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিজস্ব একটি যৌথ নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত। প্রাথমিক পর্যায়ে সৌদি আরব কূটনৈতিক শিষ্টাচারের অংশ হিসাবে এই আলোচনাগুলোতে কেবল পর্যবেক্ষণকারী হিসেবে অংশ নিয়েছিল। কিন্তু পাকিস্তান, তুরস্ক এখন এই মঞ্চে ধীরে ধীরে ভারত বিরোধী বক্তব্য আর দক্ষিণ এশিয়া চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে গড়ে তুলতে শুরু করলো। এখন নয়াদিল্লি কোনো প্রকাশ্য মন্তব্য না করে পর্দার আড়ালেই তাদের কূটনৈতিক শক্তি পুরোপুরি ব্যবহার করলো। ভারত আর সৌদি আরবের সম্পর্ক গত কয়েক বছরে কৌশলগত অংশীদারিত্বের এমন এক স্তরে পৌঁছেছে যেখানে দুটি দেশের মধ্যে কোটি কোটি ডলারের ব্যবসা, জ্বালানি নিরাপত্তা, যৌথ নৌবহরা আর গোয়েন্দা তথ্যের সরাসরি আদান প্রদান অন্তর্ভুক্ত রয়েছে। সৌদির নেতৃত্ব এটা খুব ভালোভাবে বোঝে। ভারত তাদের ভিশন 2013 অধীনে সবচেয়ে বড় আর নির্ভরযোগ্য জ্বালানি ক্রেতা, প্রযুক্তিগত অংশীদারের অন্যতম। নয়াদিল্লি থেকে রিয়াদের একটি অত্যন্ত স্পষ্ট বার্তা পাঠানো হয়। এমনকি ভারত পরিষ্কার করে দিয়েছে
যে পাকিস্তান প্রয়োজিত এমন কোনো কাঠামোর অংশ হওয়া বা সরাসরি আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য তৈরি হচ্ছে, যা ভারত উপসাগরীয় দেশগুলোর গভীরতা কৌশলগত সম্পর্কের পক্ষে কখনোই অনুকূল হবে না। সৌদি আরবের ক্রাউন প্রিন্স তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কৌশলবিদরা সাথে সাথে লাভ ক্ষতির হিসাব কষে ফেলেছে। একদিকে ছিল পাকিস্তানের ফাঁকা প্রতিশ্রুতি আর অর্থনৈতিক সংকট, আর অন্যদিকে ছিল ভারতের মতো বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির সাথে শক্ত অংশীদারিত্ব। সিদ্ধান্ত আসতে দেরি হলো না। সৌদি আরব তথাকথিত এই এমডি এর আনুষ্ঠানিক বৈঠকগুলো থেকে দূরত্ব বজায় রাখলো আর পরিষ্কার জানিয়ে দিল তারা এমন কোনো ব্লকের অংশ হবে না যার উদ্দেশ্য কোনো তৃতীয় বন্ধু দেশের স্বার্থে ক্ষতি করা। সৌদি আরবের এই অবস্থান পাকিস্তান তুরস্কের জন্য প্রথম আর সবচেয়ে বড় কূটনৈতিক ধাক্কা ছিল। যে ব্লকটিকে তারা তাদের সবচেয়ে শক্তিশালী বলে দাবি করেছে, তার অর্থনৈতিক মেরুদণ্ড শুরু হওয়ার আগেই ভেঙে পড়েছে। সৌদির এই সিদ্ধান্ত বাংলাদেশের পরিকল্পনাকারীদের মনেও ভীষণ সংশয়কে তৈরি করেছে, কেননা ঢাকায় এখন এই প্রশ্ন উঠতে শুরু করেছে, যখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী আরব দেশ এই জোটকে ঝুঁকিপূর্ণ মনে করে পিছু হটে গেল তাদেরকে নিয়ে, তখন বাংলাদেশের জন্য এতে ঝাঁপ দেওয়া কি বুদ্ধিমানের কাজ হবে? কিন্তু পাকিস্তান তবুও হার মানতে প্রস্তুত ছিল না এবং তারা বাংলাদেশকে যে কোনো মূল্যে এই চুক্তিতে সামিল করার জন্য নিজের শেষ গতি চালল। বন্ধুরা, ভিডিওটিতে এগিয়ে যাব এবং দেখব যে সীমান্ত ভারতীয় নিরাপত্তা বাহিনী বাংলাদেশের বিরুদ্ধে কি কঠোর অবস্থান নিল। তার আগে এই পুরো কূটনৈতিক খেলার সৌদি আরবের সিদ্ধান্তের উপর আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আমাদের এই তথ্য বিশ্লেষণ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে এই ভিডিওটিকে এখন একটি লাইক অবশ্যই করে দিন। আপনার একটি লাইক আমাদের উৎসাহ বহুগুণ বাড়িয়ে দেয়। আর আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে দেশ আর বিশ্বের প্রতিটি বড় কৌশল সংবাদের জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে চেপে দিন। এবার এগিয়ে যাওয়া যাক আর জানা যাক যে বাংলাদেশ কেন এই ডিল থেকে হাত গুটিয়ে নিল। সৌদি আরবের বাইরে বের হতে পাকিস্তান তুরস্ক পুরোপুরি ফাঁস হয়ে গেল, কিন্তু তারা বাংলাদেশকে তাদের পক্ষে রাখার জন্য পুরো শক্তি লাগিয়েছে। তারা জানতো যে বাংলাদেশ যদি এই জোটে যোগ দেয় তবে ভারতের পূর্ব সীমান্তে একটি নতুন নিরাপত্তা উত্তেজনা তৈরি করা সম্ভব। ঢাকার কিছু কৌশলগত মহলে এই বিভ্রান্তি ছড়াচ্ছিল এবং নতুন সহযোগীদের সাহারায় ভারতের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করা যেতে পারে। কিন্তু ঠিক এখানে ভারত তাদের বহুমুখী নিরাপত্তা ব্যবস্থাকে পুরোপুরি সক্রিয় করে তুলল। নয়াদিল্লি পরিষ্কার জানিয়ে দিল যে কূটনৈতিক আলোচনা তার জায়গায় আছে, কিন্তু কথা যখন হয় জাতীয় নিরাপত্তার আঞ্চলিক স্থিতিশীলতার আসে, তখন মাটিতে জবাব পুরো শক্তি আর দৃঢ়তার সাথে দেওয়া হবে। ভারত প্রথম কৌশলগতভাবে সবচেয়ে সংবেদনশীল শিলিগুড়ি করিডোরের চারপাশে নিজেদের নিরাপত্তা ব্যবস্থাকে একটি অভেদ্য দুর্গে পরিণত করেছে। সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, পুরো পূর্ব সেক্টরে যৌথ টহল, রাতের নজরদারি অভিযান হঠাৎ বহুগুণ বাড়িয়ে দেওয়া, সীমান্ত সংলগ্ন সমস্ত প্রধান চেকপোস্টে কঠোর তল্লাশি ব্যবস্থা কার্যকর করা, অত্যাধুনিক নজরদারি ক্যামেরা, র্যাডার সিস্টেম, থার্মাল ইমেজিং সরঞ্জাম সীমান্তে এমনভাবে মোতায়েন করা হচ্ছে যাতে সীমান্ত পারের প্রতিটি কর্মকাণ্ডের ওপর 24 আওয়ার্স নজর রাখা যায়। আর এটি কেবল একটি নিয়মিত নিরাপত্তা মহড়া ছিল না, বরং ঢাকার নীতি নির্ধারকদের জন্য মাটিতে একটি স্পষ্ট আর কঠোর বার্তা ছিল। ভারত দেখিয়ে দিল বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে কাজ করে, এমন কোনো বাইরের সামরিক ব্লকের অংশ হওয়ার চেষ্টা করে, তবে সীমান্ত ব্যবস্থাপনার সমস্ত পুরনো আর সাধারণ নিয়ম পুরোপুরি বদলে যাবে। এর পাশাপাশি ভারত তাদের অর্থনৈতিক আর লজিস্টিক্যাল কূটনৈতিক এমন একটি কার্ড চালল যা ঢাকার অর্থনীতির মেরুদণ্ডকে কাঁপিয়ে দিল। বাংলাদেশের বিশাল পোশাক শিল্প আর তার পুরো বাণিজ্যিক কাঠামো ভারত থেকে আসা প্রয়োজনীয় কাঁচামাল, বিদ্যুৎ সরবরাহ, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আর সবকিছুর উপরে ট্রানজিট রুটের উপর ব্যাপকভাবে ডিপেন্ডেন্ট। ভারত সীমান্ত পারের বাণিজ্য আর ট্রানজিটের শর্তাবলীকে নিরাপত্তা পর্যালোচনার আওতায় নিয়ে এলো। ঢাকার নীতি নির্ধারকের এই সত্যটি বুঝতে একদম দেরি হলো না যে তারা যদি পাকিস্তান আর তুরস্কের প্ররোচনায় পড়ে কোনো তথাকথিত প্রতিরক্ষা জোটে যোগ দেয় না, তবে তারা তুরস্ক থেকে কিছু অস্ত্র আর পাকিস্তান থেকে কেবল ফাঁকা বলে আর জঙ্গি পাবে। কিন্তু তাদের অভ্যন্তরীণ অর্থনীতি, বিদ্যুৎ গ্রিড, রপ্তানি শিল্প কয়েক সপ্তাহের মধ্যে পুরোপুরি যেটা ধসেছে তার থেকেও আরও বেশি ধসে পড়বে। দেশে নামে আসবে হাহাকার। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রশাসন এবং সেখানকার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে জরুরি বৈঠক শুরু হলো। সেই বৈঠকগুলোতে এই সিদ্ধান্ত এলো যে 4000 কিলোমিটারের বেশি দীর্ঘ যৌথ সীমান্ত থাকা প্রতিবেশী ভারত উপেক্ষা করে 1000 কিলোমিটার দূরে বসে থাকা দেশগুলোর সাথে এমন সামরিক জোট গঠন করা বাংলাদেশের নিজস্ব অস্তিত্বের জন্য সবচেয়ে আত্মঘাতী পদক্ষেপ বলে প্রমাণিত হবে। ভারতীয় নিরাপত্তা বাহিনীর সীমান্তে কঠোর নজরদারি, নয়াদিল্লি অটল কূটনৈতিক অবস্থান, শেষ পর্যন্ত ঢাকা তাদের পাপ পিছিয়ে নিতে বাধ্য হওয়া। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অভ্যন্তরীণভাবে পাকিস্তান ও তুরস্ককে এই স্পষ্ট বার্তা দিয়ে দিল যে তারা প্রস্তাবিত নিরাপত্তা চুক্তি থেকে নিজেদের পুরোপুরি আলাদা রাখছে।
বাংলাদেশ যখন এই তথাকথিত এমডিএ চুক্তি থেকে পুরোপুরি সরে দাঁড়ালো না, তখন এর সরাসরি প্রভাব পড়েছিল ইসলামাবাদ আর আঙ্কারার কৌশলগত পরিকল্পনাকারীদের ওপর। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের যে বড় বাজার তারা দক্ষিণ এশিয়ায় স্থাপন করতে চেয়েছিল, তা এক ধাক্কায় হাতছাড়া হয়ে গেছে। তুরস্কের ড্রোন, নৌবাহিনীর যুদ্ধজাহাজ আর যোগাযোগের ব্যবস্থা বিক্রি করে এই পুরো অঞ্চল একটি নতুন আধিপত্য প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেছিল। কিন্তু ঢাকার অস্বীকার তুরস্কের সেই পুরো প্রতিরক্ষা রপ্তানি মডেলকে ধূলিসাৎ করে দিয়েছে। অন্যদিকে পাকিস্তানের অবস্থা আরও খারাপ হয়ে গেল। পাকিস্তানের পুরনো অভ্যাস যে তারা তখনই অভ্যন্তরীণ সংকটে পড়ে তখন আঞ্চলিক পর্যায়ে ভারতের বিরুদ্ধে কোনো নতুন ফ্রন্ট খোলার চেষ্টা করে। এবারও তারা ভেবেছিল যে তুরস্কের আধুনিক প্রযুক্তি, সৌদি আরবের প্রচুর অর্থ আর বাংলাদেশের মতো ভিখারি ভৌগোলিক অবস্থানকে এক মঞ্চে এনে তারা ভারতের দুই দিক থেকে ঘিরে ফেলবে। কিন্তু পাকিস্তান এটা বুঝতে পুরোপুরি ব্যর্থ হয় যে আধুনিক বিশ্ব ফাঁকা বলিতে চলে না, বরং শক্ত অর্থনৈতিক কৌশলগত বাস্তবের ওপর চলে। নয়াদিল্লির কূটনৈতিক দল অত্যন্ত শান্তভাবে কাজ করেছে। ভারত কোনো আক্রমণাত্মক বক্তব্য দেয়নি, আর কোনো দায়িত্বজ্ঞানহীন প্রতিক্রিয়াও জানায়নি। ভারত কেবল এটা প্রমাণ করলো যে আন্তর্জাতিক চুক্তিগুলোতে নির্ভরযোগ্যতার সবচেয়ে বড় মূলধন। আর এই পুরো ঘটনাক্রম পুরো বিশ্বকে একটি অত্যন্ত বড় বার্তা দিয়েছে। দক্ষিণ এশিয়ার ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের কৌশলগত অবস্থানকে উপেক্ষা করে কোনো নিরাপত্তা কাঠামো তৈরি করা সম্ভব নয়। নয়াদিল্লি আবারও প্রমাণ করে দিল, যখন দেশের সার্বভৌমত্ব আর সীমানা নিরাপত্তা আসে, তখন ভারত কূটনৈতিক সংযম আর মাঠ পর্যায়ে শক্তি এমন এক অতুলনীয় ভারসাম্য তৈরি করে, যার সাথে মোকাবেলা যে কোনো বিরোধী শিবিরের জন্য অসম্ভব হয়ে পড়ে। ভারতের এই কৌশলগত জয়ের পেছনে কেবল সীমান্তে বাড়ানো সতর্কতাই ছিল না, বরং গত কয়েক বছরে গড়ে তোলা সেই শক্তিশালী পররাষ্ট্রনীতি ছিল, যা উপসাগরীয় দেশগুলোর সাথে ভারতের সম্পর্কে অটুট করে তুলেছে। যেখানে একদিকে পাকিস্তান বহু পুরনো ঘষেপিতে আগুন বা বিষয়গুলোর ওপর জোর দেয়, নতুন গোষ্ঠী তৈরি করার চেষ্টা করে, সেখানে ভারত বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি, পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তুলেছে। এই কারণেই এখন সৌদি আরবের সামনে তথাকথিত এই প্রতিরক্ষা ব্লক আর ভারতের সাথে কৌশলগত সম্পর্কের মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়ার সময় হলো, তখন রিয়াদ কোনো দ্বিধা ছাড়াই ভারতের সাথে তাদের শক্তিশালী বন্ধুত্ব আর অর্থনীতিকে বেছে নিয়েছে। অন্যদিকে বাংলাদেশের এই কঠোর আর বাস্তবসম্মত সিদ্ধান্তটা পরিষ্কার করে দিয়েছে যে প্রতিবেশী দেশগুলোর জন্য ভারতের সাথে দূরত্ব তৈরি করা মানে নিজের অর্থনীতি আর নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলা। ভৌগোলিক অবস্থান বদলানো যায় না। তিন দিক থেকে ভারতকে ঘিরে রাখা বাংলাদেশ এটা ভালোভাবে বুঝে গেছে যে হাজার মাইল দূরে বসে থাকা দেশগুলোর আশ্বাসে ভরসা রেখে নিজের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করা কোনোভাবেই বুদ্ধিমত্তার সিদ্ধান্ত হতে পারে না। সীমান্ত নিরাপত্তা বাহিনীর তৎপরতা আর নয়াদিল্লির স্পষ্ট নীতি সীমান্ত পারের সমস্ত পরিকল্পনাকারীদের এই বার্তা দিয়ে দিয়েছে যে ভারত এখন কেবল প্রতিক্রিয়া জানানোর মতো দেশ নয়, বরং যে কোনো সম্ভাব্য হুমকিকে জন্ম নেওয়ার আগেই কূটনৈতিক আর কৌশলগত স্তরে নির্মূলভাবে পুরো শেষ করার ক্ষমতা রাখে। শিলিগুড়ি করিডোর থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত ভারতের নিরাপত্তা ব্যবস্থা আজ আগের চেয়েও অনেক বেশি সুসংহত, অর্থাৎ আধুনিক আর সতর্ক। এই পুরো ঘটনা এটাই প্রমাণ করেছে এশিয়ার শক্তি ভারসাম্য এখন আর কোনো একটি বা দুটি দেশের চক্রান্তে বদলাবে না। ভারত এমন একটি বৈশ্বিক মহাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে যা কেবল নিজের সীমান্ত রক্ষা করতে সক্ষম নয়, বরং পুরো অঞ্চলের শক্তি, স্থিতিশীলতা, উন্নয়নের সবচেয়ে বড় স্তম্ভ। যে দেশগুলো ভারতের বিরুদ্ধে নিত্য নতুন ভোট আর চুক্তির জাল বুনছিল বা জোট বানাচ্ছিল, তারা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছে নয়াদিল্লির কূটনীতিক দেওয়াল ভেদ করা তাদের ক্ষমতার বাইরে। বন্ধুরা, ভারতের এই শান্ত কিন্তু অত্যন্ত কার্যকর কূটনীতি আর সীমান্ত নিরাপত্তা বাহিনীর এই কঠোর অবস্থানের বিষয়ে আপনার মতামত কি? আপনারও কি মনে হয় সৌদি আরব এবং বাংলাদেশের এই বড় সিদ্ধান্তের পর পাকিস্তান তুরস্কের নতুন তথাকথিত জোট এখন পুরোপুরি শেষ হয়ে গেছে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর যদি বিস্তারিত আর তথ্যভিত্তিক বিশ্লেষণটি বা ভিডিওটি পছন্দ করে থাকেন, তবে ভিডিওটিকে লাইক করুন, আপনার সকল বন্ধু পরিচিতদের সাথে শেয়ার করুন। আন্তর্জাতিক বিষয়ে সংক্রান্ত প্রতিটি বড় আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।